গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 18 মে সোমবার। আজকের সকালের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, কেন্দ্র সরকারের কাছে দাবি বাংলার ইমামের। গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, এই দাবি করলেন নাহুদা মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ শফিক কাসিমি। কেন্দ্র ও বাংলা সরকারের কাছে এই আবেদনও জানান তিনি। গোহত্যা নিয়ে হিন্দু ও মুসলিমের মধ্যে বিভেদ বাড়ুক, সেটা তিনি চান না, বলেন ওই ইমাম। তিনি জানান, সরকার গোহত্যা নিয়ে যে নির্দেশিকা জারি করেছে তা আজকের নয়। 1950 সালে এই নিয়ে আইন তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গে। সেই মোতাবেক গরুর বয়স কমপক্ষে 14 বছর হতে হবে, পশুদের ডাক্তার সার্টিফিকেট দেবে, আর প্রকাশ্যে গোহত্যা করা যাবে না। তৃতীয় নিয়ম, পর্দার ব্যবহার করতে হবে, অর্থাৎ এমনভাবে কুরবানি করতে হবে যাতে অন্য কেউ বিব্রত বোধ না করে। তারপরে মোহাম্মদ শফিক কাসিমির সংযোজন: আমি সরকারের এই সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন করি, আমাদের কোনো আপত্তি নেই, আমরা চাই সবাই তা মানুক। এর আগে যারাই সরকার এসেছে তারাই মুসলমানদের অপব্যবহার করেছে, মাংস খেতে দেওয়ার স্বাধীনতা দিয়ে ফায়দা লুটেছে, আমাদের এখন আইন মানা দরকার। পশ্চিমবঙ্গের ওই ইমাম সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও একাধিক বিষয়ে সরকারের অবস্থান জানতে চান। তার প্রশ্ন, গরুর বয়স 14 কিনা তা দেখার জন্য পশুর চিকিৎসকদের সাহায্য নিতে বলা হয়েছে, সেই চিকিৎসকদের ব্যবস্থা কে করে দেবে? এছাড়াও গরুর কুরবানির জায়গাও সরকারকেই ঠিক করতে হবে। এইসব সমস্যার সমাধান করলে তবেই ব্যাপারগুলি সহজ হয়ে যাবে। এরপরই মুসলমানদের কাছে তার আবেদন, আপনারা গোমাংস খাওয়া বন্ধ করে দিন, এতে আপনাদের কোনো ক্ষতি নেই। সব থেকে বেশি লোকসান হবে হিন্দুদের, কারণ তারা তো গোপালন করে। গরুর দুধ দেওয়া বা চাষ করার ক্ষমতা চলে গেলে বেচে দেয় মুসলমানের হাতে। এমনিতে যে গাই গরুর দাম 15 থেকে 20 হাজার টাকা হয়, কুরবানির সময় তা 60 থেকে 70 হাজার টাকাতে বিক্রি হয়। এতে হিন্দুদেরই অর্থনৈতিক অবস্থা ভালো হয়, তারা একটা গরু বিক্রি করে 4-5টি কিনতে পারে। দ্বিতীয় কথা হলো, মুসলমানরা খাসি বা ছাগল বেশি প্রতিপালন করে, ফলে এই পশুর বিক্রি বেড়ে যাবে, তাতে লাভবান হবে মুসলমানরাই। পরবর্তী খবর, দেশের সর্বোচ্চ আদালতে ক্রমবর্ধমান মামলার পাহাড় প্রমাণ চাপ সামলাতে নজিরবিহীন ও বড়সড় পদক্ষেপ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা এক ধাক্কায় আরও 4 জন বাড়িয়ে দিলেন তিনি। গতকালই একটি বিশেষ অর্ডিন্যান্স জারি করে রাষ্ট্রপতি এই সিদ্ধান্তের কথা জানান। রাষ্ট্রপতির ওই সিদ্ধান্তের পরপরই রবিবার কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টিতে সরকারি সিলমোহর দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সুপ্রিম কোর্টে অনুমোদিত বিচারপতির সংখ্যা 33 থেকে বেড়ে 1 লাফে হলো 37। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বাড়ানোর বিষয়ে আগেই অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। গত 5 মে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বাড়ানো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বৈঠক হয় মন্ত্রিসভার। 6 বছর পর সেখানে সিদ্ধান্ত হয় বিচারপতি বাড়ানো হবে। এ বিষয়ে সংসদের অধিবেশনে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। রবিবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখনই সংসদে কোনো অধিবেশন নেই, দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি ছিল। সে কারণেই সংবিধানের 123 অনুচ্ছেদের ক্ষমতা প্রয়োগ করে সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি। মনে করা হচ্ছে পরবর্তী কোনো অধিবেশনে এটি পাশ করিয়ে আইনে পরিণত করা হতে পারে। সুপ্রিম কোর্ট আইন 1956 অনুযায়ী দেশের সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি বাদে মোট বিচারপতির সংখ্যা 33 জন নির্ধারিত ছিল। রাষ্ট্রপতির নতুন সংশোধনীর ফলে আরও 4টি নতুন পদ তৈরি হলো, অর্থাৎ এখন থেকে সুপ্রিম কোর্টে দেশের প্রধান বিচারপতি ছাড়াও আরও 37 জন বিচারপতি থাকতে পারবেন। সংবিধানের অনুচ্ছেদ 124(1) অনুসারে সুপ্রিম কোর্ট একজন প্রধান বিচারপতি এবং সংসদ কর্তৃক আইন দ্বারা নির্ধারিত সংখ্যক বিচারপতি নিয়ে গঠিত। 1956 সালে বিচারকের সংখ্যা ছিল 10, 1960 সালে যা বেড়ে হয় 13, 1977 সালে বিচারপতির সংখ্যা আরেক দফায় বেড়ে হয় 17। মামলার চাপ বাড়ার সঙ্গে সঙ্গে 1986 সালে বিচারপতির সংখ্যা দাঁড়ায় 25-এ, 2008 সালে এই সংখ্যাটা হয় 30। এরপর দশক পেরিয়ে 2019 সালে বিচারপতির সংখ্যা বাড়িয়ে করা হয় 33। এবার সেই সংখ্যায় বাড়িয়ে 37 করার অনুমোদন দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর বাইরে রয়েছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। সুপ্রিম কোর্টের আইনজীবীদের মতে বর্তমানে সর্বোচ্চ আদালতে বিপুল সংখ্যক মামলা বিচারাধীন রয়েছে।
বিচারপতির আসন সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এখন গুরুত্বপূর্ণ মামলার দ্রুত শুনানি করা, মামলার দীর্ঘদিনের জট কাটানো এবং প্রয়োজন অনুযায়ী নতুন নতুন সাংবিধানিক বেঞ্চ গঠনের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। বর্তমানে সুপ্রিম কোর্টে ৩২ জন বিচারপতি কর্মরত রয়েছেন, যা পূর্বের নির্ধারিত সংখ্যার চেয়ে একজন কম। রাষ্ট্রপতির নতুন অধ্যাদেশের পর শূন্য পদের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫টিতে। এখন নতুন করে ৫ জন বিচারপতিকে নিয়োগ করা হলে দেশের সর্বোচ্চ আদালতের সমস্ত আসন পূর্ণ হবে। উল্লেখ্য, এর আগে গত বছরের আগস্ট মাসে শেষবারের মতো সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ করা হয়েছিল। সে সময় গুজরাট হাইকোর্ট থেকে বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চলিকে দেশের সর্বোচ্চ আদালতে আনা হয়েছিল। নতুন এই আসন বৃদ্ধির ফলে শীর্ষ আদালতে আইনি প্রক্রিয়ায় ব্যাপক গতি আসবে বলেই মনে করছে দেশের আইনমহল। পরবর্তী খবর, দার্বিজীবিতে জলের নিচে ১০,০০০ বিঘা কৃষি জমি, হাহাকার কৃষকদের। অবিলম্বে জল নিষ্কাশন করা না হলে তীব্র আন্দোলন, হুঁশিয়ারি স্থানীয়দের। দোলাই বিধানসভা কেন্দ্রের ব্যস্ততম সড়ক পালই দার্বি বড়জেলেঙ্গা পূর্ত সড়কের দার্বি তারানাথপুর এলাকাটি দীর্ঘ কয়েক বছর থেকে জলে প্লাবিত হয়ে থাকায় এলাকার জনগণের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে দার্বির তারানাথপুর থেকে ৫ নম্বর বস্তি পর্যন্ত বিশাল এলাকায় ১০,০০০ বিঘা কৃষিজমি জলের নিচে ডুবে থাকায় জনগণের ধৈর্যের বাঁধ ভাঙার উপক্রম হয়েছে। প্রায় ৬-৭ বছর ধরে জমাজলের সমস্যায় ভুগে এলাকাবাসী প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে রবিবার দার্মিজীপির তারানাথপুরে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। অসম মজুরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা বলেন, গত ৫-৬ বছর থেকে বৃষ্টি হতেই রাস্তাটি জলের তলায় ডুবে যায়, কিন্তু জল নিষ্কাশনের কোনো ব্যবস্থাই করছেন না কেউ। ফলস্বরূপ জনগণ অশেষ যন্ত্রণা ভোগ করে চলেছেন, কিন্তু কোনো নেতামন্ত্রী, বিধায়ক ও পঞ্চায়েত কর্তাদের কোনো খবর নেই। সভায় বক্তব্য রাখতে গিয়ে দার্মি বাগান পঞ্চায়েত শিবশঙ্কর রবিদাস বলেন, প্রতি নির্বাচনে দার্মিজীপির জনগণ বাক্সভর্তি করে ভোট দেন বিজেপি দলকে, কিন্তু তারা দার্মিজীপির জমাজলের সমস্যার সমাধানে আমল দেন না। তিনি বলেন, জমাজলে প্রায় ১০,০০০ কৃষি জমি জলের তলায় ডুবে থাকায় জনগণ অত্যন্ত অসহায় অবস্থায় রয়েছেন। অসম মজুরি শ্রমিক ইউনিয়নের কাছাড় জেলা সভাপতি মৃণাল কান্তি সোম বলেন, জনগণের উন্নয়নের জন্য সরকার জনগণের কাছ থেকে ট্যাক্স নেয়, কিন্তু জনগণের সমস্যার সমাধান করছে না কেন বলে প্রশ্ন তুলেন মৃণাল কান্তি সোম। তিনি বলেন, প্রায় ৭-৮ বছর ধরে বর্ষা মরশুমে এই এলাকার হাজার হাজার জনগণ জমাজলের সমস্যায় ভোগেন। হাজার হাজার জনগণ কৃষিতে কাজ করতে না পেরে আজ অসহায় হয়ে পড়েছেন, কিন্তু আশ্চর্যজনকভাবে সমস্যার সমাধানে কোনো জনপ্রতিনিধি এগিয়ে আসছেন না। রীতা রবিদাস বলেন, প্রতি নির্বাচনে প্রচুর পরিমাণে ভোট দেওয়া হয় বিজেপিকে, কিন্তু এলাকার জমাজলের সমস্যার সমাধান করছে না তারা। পরবর্তী খবর, সংঘাত থামাতে ইরানকে ৫ শর্ত ওয়াশিংটনের, ইউরেনিয়াম হস্তান্তরের চাপ তেহরানের উপর। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পশ্চিম এশিয়ায় এখনও কাটেনি সংঘাতের আশঙ্কা। চুক্তির পথে না হাঁটলে যে কোনো সময় ফের ইরানে হামলা হতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। এই আবহেই তেহরানের সামনে ৫ দফা শর্ত রাখল আমেরিকা। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, সম্পূর্ণ পারমাণবিক কর্মসূচি বন্ধের দাবি থেকে কিছুটা সরে এসে ইরানকে একটি পরমাণু কেন্দ্র চালানোর অনুমতি দিতে রাজি হয়েছে ওয়াশিংটন। রবিবার ইরানের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আমেরিকার দেওয়া নতুন প্রস্তাবে একটিমাত্র পরমাণু কেন্দ্র চালু রাখার ছাড় দেওয়া হয়েছে তেহরানকে। এর আগে আমেরিকার তরফে ইরানের সমস্ত পারমাণবিক কার্যকলাপ পুরোপুরি বন্ধ করার দাবি জানানো হয়েছিল, কিন্তু সেই প্রস্তাব সরাসরি খারিজ করে দেয় ইরান। এরপরই অবস্থানে কিছুটা নরম হতে দেখা গেল ওয়াশিংটনকে। তবে বাকি শর্তগুলি যথেষ্ট কড়া বলেই মনে করছে কূটনৈতিক মহল। আমেরিকার দাবি, ইরানকে প্রায় ৪০০ কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে। যুদ্ধের কারণে তেহরান যে ক্ষতিপূরণের দাবি তুলেছিল তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে। এছাড়া আমেরিকার নিয়ন্ত্রণে থাকা ইরানের বৈদেশিক সম্পদের 25% ফেরত দেওয়া হবে না বলে ইঙ্গিত মিলেছে। যুদ্ধবিরতির ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করবে আলোচনার ফলাফলের উপর। আন্তর্জাতিক কূটনৈতিক মহলের একাংশের মতে, এতদিন সংঘাত থামাতে ইরান যে অবস্থান নিয়েছিল, আমেরিকার এই প্রস্তাব তার সম্পূর্ণ উল্টো। তেহরান বরাবরই ক্ষতিপূরণের দাবি তুলে এসেছে। একই সঙ্গে তারা স্পষ্ট করেছিল, যুদ্ধ পরিস্থিতি পুরোপুরি না থামলে পরমাণু ইস্যুতে কোনো আলোচনায় বসতে রাজি নয় তারা।
ফলে ওয়াশিংটনের এই শর্ত ইরান মেনে নেবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে। এদিকে ইরানের একাধিক সংবাদ মাধ্যমের দাবি, আমেরিকার প্রস্তাবের মধ্যেই লুকিয়ে রয়েছে নতুন হামলার হুঁশিয়ারি। এমনও ইঙ্গিত দেওয়া হয়েছে যে সব শর্ত মেনে নিলেও ভবিষ্যতে হামলার আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে দুই পক্ষের সংঘাত ফের ভয়াবহ আকার নিতে পারে বলেই আশঙ্কা আন্তর্জাতিক মহলের। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।